সবাই বলতো আর কি যে ওই কবরস্থানটা নাকি ভালো না। এই জিনটা এতটাই খারাপ, এতটাই ভয়ানক, লাশ খায়, মাথার দুই সাইডে দুইটা শিং। দূর থেকে ঠিক ওই মুহূর্তেই ফজরের আজানের ধ্বনিটা ভাইসা আসে। ওয়েলকাম ব্যাক, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি এখন মধ্যরাতের এপিসোডটি। আমি আছি আপনাদের সাথে শিশির। রাত যত গভীর হয়, রহস্য ততই ঘনীভূত হয়। রাতের অন্ধকারের আড়ালে লুকিয়ে থাকা রহস্য এবং অজানা ভৌতিক ঘটনা নিয়েই আমাদের আজকের এই আয়োজনটি। বরাবরের মতোই আমার সাথে আছেন শারফিন ইসলাম অনেক। প্রিয় লিসেনার, আমরা দেশের বিভিন্ন প্রান্তে থেকে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভৌতিক রহস্য ঘেরা ঘটনাগুলো কালেক্ট করে থাকি এবং আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে শুনিয়ে থাকি। আপনারা যদি চান যে আপনার জীবনে ঘটে যাওয়া কিংবা আপনার আশেপাশে শোনা কোনো ঘটনা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে অডিয়েন্সদের শোনাই, তাহলে আর দেরি না করে আপনার কাঙ্ক্ষিত সেই ঘটনাটি লিখে আমাদের ইমেইলে মেইল করে দিবেন। আমাদের মেইলটি কোথায় পাবেন? আমাদের ভিডিও ডিসক্রিপশনে। তো চলুন লিসেনার, আজকে আর কথা বাড়াবো না, আমরা এখন হারিয়ে যাব সেই ভৌতিক, অজানা, অদেখা, রহস্যময় জগতে। তো অনেক ভাই, কেমন আছেন? আজকে কি ঘটনা আমাদের অডিয়েন্সকে শোনাতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম শিশির ভাই, প্রিয় লিসেনার, আবারও আপনাকে অনেক ধন্যবাদ শিশির ভাই, আমাকে এখন মধ্যরাতের আরেকটি নতুন এপিসোডে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে আমি প্রথম যেই ঘটনাটা আমার লিসেনারদের সাথে শেয়ার করব, এই ঘটনাটা অনেক আগের 1980 দশকের ঘটনা। তো ঘটনাটা আমি আমার এক ফ্রেন্ডের মার কাছ থেকে, মানে তার মুখ থেকেই শোনা। আর ঘটনাটা ঘটছেও হচ্ছে আপনার ওনাদের গ্রামেই। তো আমি ঘটনায় যাই। এটা 1980 দশকের একটা ঘটনা। উনি যেভাবে আমার বলছে সেইভাবেই বলতেছি। এত বছর আগের ঘটনা, মানে যেহেতু 1980 দশকের ঘটনা শিশির ভাই, ওই সময়কার, মানে ওই সময়ে এরকম কিন্তু মানে মানুষজন গ্রামে এরকম এখন যেমন মানুষজন থাকে সেরকম ছিল না। আর এরকম এখন যে লাইটিংয়ের যে ব্যবস্থাটা কারেন্টের, এরকমও তখন ছিল না, যেহেতু আজ থেকে প্রায় 40-50 বছর আগের ঘটনা। আর আরেকটা কথা হচ্ছে, তখনকার আমলে মানুষের এখন যেমন ঘরে ঘরে ঘরের ভিতরেই আপনার বাথরুম, তখন কিন্তু এটা ছিল না। তার মধ্যে সেটা আবার গ্রামে তো আরো না। তখনকার গ্রামের বাথরুমগুলা ছিল মানে বাসার থেকে একটু বাইরেই। তো ওনাদের যে বাসাটা ছিল আর কি, ওনাদের পরিবারের আবার লোক সংখ্যা খুব একটা বেশিও ছিল না, কিন্তু ওই পরিবারেরই আপনার একজন কনিষ্ঠ যে আমরা বলি একটা ছেলে, তাদের বয়স হবে হচ্ছে 20 কি 22। তো ওনাদের বাথরুমটা আবার ছিল হচ্ছে আপনার বাসার বাইরে একটা বাঁশঝাড় আছে, ওই বাঁশঝাড়ের সাইডে পাশেই আর কি। তো আবার ওই বাঁশঝাড়ের ঠিক পিছনেই একটা কবরস্থানের পাশে আবার, মানে কবরস্থানটা যে ভিতরে যাব ওখানে আবার একটা ছোট প্রাচীর ছিল, মানে সর্বোচ্চ 3 থেকে 4 ফিট, মানে ছোট আর কি প্রাচীরটা। তো লোক মুখে
তখন আর কি তাদের সবাই বলতো আর কি যে ওই কবরস্থানটা নাকি ভালো না, মানে ওখানে কোনো অশরীরী বা খারাপ কিছু এরকম শোনা যাইতো আর কি, গ্রামাঞ্চল যেহেতু অনেক আগের। তো ওদের ওই বাথরুমে, ওদের বাসায় যদি কেউ ওই বাথরুমে আর কি যাইতো রাত্রে কইরা, যদি কারো রাত্রে বাথরুমের চাপ টাপ দিত, তাহলে আপনার ওই যে ওই আমলে আপনার হারকেন জাতীয় যে জিনিস, হারকেন যেটা আমরা বলি হারকেন আর কি, তো এই হারকেন নিয়ে যাইতে হইতো, আর সাথে একজন লোক যাইতে হইতো, একজন লোক নিয়ে যাইতে হইতো বাথরুমে। তো এরকমই একদিন রাত্রে ওই যে ছেলেটা, ওর নাম হইলো হাফিজ, তো এই হাফিজের বাথরুমের চাপ দেয়। এই রাত তখন আপনার 11:30 থেকে 12টা বাজে এরকম। তো গ্রামে তো মনে করেন যে এরকম রাত্র 11:30 12টা মানে বিশাল কিছু, অনেক গভীর রাত, নির্জন নিরিবিলি। তো এই ছেলেটার যখন বাথরুমে চাপ দেয়, ও উঠে একটা হারিকেন নেয়। আর এনে আরেকটা কথা বলি আমি, যে যেহেতু গ্রামের ছেলে শিশির ভাই, আর এত কম বয়সী ছেলে, এই ছেলেগুলা কিন্তু আবার ওই জিন বা ভূত প্রেত এই সমস্ত ব্যাপার গ্রামের ছেলেরা বিশ্বাস করে না খুব একটা, মানে সাহসী হয়, কারণ ওরা আসলে এগুলা বিশ্বাস করে না এরকম। তো যাই হোক, ও রাত্রে যখন বাথরুমে আপনার চাপ দিল, দেওয়ার পর মানে খুব খারাপ অবস্থা, ও তড়িঘড়ি করে আপনার ঘর থেকে বেরোইছে একটা হারিকেন নিয়ে, বেরোয় ওর বাবা মার রুমে গেছে, ওই ঘরে গেছে, ওর বাবা মা যেই ঘরে আছে আর কি শুইছে। তো যাওয়ার পর বাবা মারে ডাকছে, কিন্তু যেহেতু রাত ওইদিকে একটু গভীর হয়ে গেছে, ওনারা একটু মানে ওনারা যে ঘুমাইছে, ঘুমটা হয়তো বা গভীর হয়ে গেছে, ডাকটা তারা আর শুনতে পায় না, তারা ঘুমাইই থাকে। তো এই অবস্থায় ছেলের দ্বারও আবার খুব একটা চাপ দিছে বাথরুমের। তো ও তখন মানে মনে মনে আর কি চিন্তা করে যে এখানে যামু, একা বাথরুমে যামু, একা যাওয়াটা কি ঠিক হবো, এই কথা চিন্তা করে আপনি তাৎক্ষণিক আবার চিন্তা করে, আর না কি হবো, কিছুই হবো না, যাই আমি। তো সে তাড়াতাড়ি করে আপনার ওই বাথরুমটার দিকে যায়, বাথরুমে যায় তার ওই কাজ সারে। তো কাজ সারার পর যেটা হয়, কাজ সাইরে সে বেরিয়ে আইসা পড়তেছে আর কি, বাথরুম থেকে বেরিয়ে আইসা পড়তেছে। এই আপনার 4 থেকে 5 পা হাইটা সামনে আসছে বাথরুম থেকে বেরিয়ে। এর মধ্যেই এই ছেলেরা, এই হাফিজ, তার কানের মধ্যে একটা আওয়াজ আসতেছে। আওয়াজটা এরকম মানে কোনো একটা হিংস্র প্রাণী, যেমন আপনার সিংহ বা কুকুর, এরকম টাইপের কোনো প্রাণী আপনার তার সমস্ত শক্তি দ্বারা গর্জন করলে যেরকম একটা আওয়াজ হয়, এই আওয়াজটার কাছে ওই আওয়াজটাও কিছু না, তার কাছে মনে হইতেছে। তখন সে একটু মানে বিব্রত হয়ে যায়, আর এই আওয়াজটা আসতেছে হচ্ছে ওই কবরস্থানের ভেতর থেকে। ও কিছুটা বিব্রত হয়ে যায় যে এই আওয়াজটা কবরস্থানের ভিতর থেকে আসতেছে, এটা তো কোনো সাধারণ প্রাণীর আওয়াজ বলে মনে হইতেছে না, তাহলে এটা কিসের আওয়াজ আসতেছে, এত ভয়ঙ্কর, এত বিকট। এই কথাটা চিন্তা করে আপনার সে কি করে, তখনই ওই হারিকেনটা নিয়ে আস্তে 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 ওই কবরস্থানটার প্রাচীরের ওদিকে যায়, মানে কবরস্থানটার দিকে যাইতেছে সে, মানে সে দেখার জন্য যে এই আওয়াজটা কিসের, কেমন প্রাণী এটা, এরকম ভয়ানক আওয়াজ করতেছে। আর আওয়াজটা যে করতেছে মানে তার ভিতরে মানে একটু ভয় ভয়ও কাজ করতেছে, যে এরকম আওয়াজ তো কখনো শুনি নেই। তো সে আস্তে আস্তে গুটি গুটি পায়ে ওইদিকে যাইতেছে দেখার জন্য যে আওয়াজটা কিসের আওয়াজ, কোন প্রাণীর আওয়াজ।
ও যখন আপনার ওই আস্তে আস্তে যায়, যখন ওই প্রাচীরটার কাছে যায়, যখন দাঁড়াইছে, তো ওইন থেকে আবার কবরস্থান পুরাটা দেখা যাইতেছে, পুরাটাই অন্ধকার রাত। এই চাঁদের একটু আলো দেখা যাইতেছে, চাঁদের একটু আলোতে, আকাশে একটু চাঁদ আছে, চাঁদের ওই আলোতে আপনার হালকা একটু দেখা যাইতেছে সামনে। এই চাঁদের এই হালকা আলোতে ও যেটা দেখলো, এটা দেখার পর তার সারা শরীর শিউরে উঠছে। সে প্রচন্ড রকম ভয় পাইছে, যে সে যেটা দেখলো ভাই, যে একটা আধখোরা কবর। আধখোরা বলতে বুঝাইতেছি, একটা কবরকে অর্ধেক খুঁড়া ফেলাইলে যেরকম হয় কবরটা, ঠিক সেরকম একটা কবর। সেই কবরটার উপরেই উবু হয়ে, মানে ও যেদিকে তাকানো, ওই সামনের দিকে তাকানো, ওর দিকে না, ওই দিকে তাকানো, ওই উবু হয়ে একটা অবয়ব। আর অবয়বটাও আপনার এরকম আকৃতির, মানে সে কোনো কিছুর সাথে মিলাইতে পারতেছে না, অস্বাভাবিক। একটা মানুষের অবয়ব এরকম হইতে পারে না। মানে সে আবসা চাঁদের আলোতে এই এই দৃশ্যটা সে দেখতেছে, যে ওই আধখোরা কবরটার উপরে ওই অবয়বটা উবু হয়ে বসে কিছু একটা খাইতেছে। ওটার আবার কর্মর, যে হাড় খাইলে মানুষ, আপনার হাড় খাইলে যেমন কর্মর একটা আওয়াজ হয়, এরকম একটা আওয়াজ আসতেছে ওখান থেকে। সেই সাথে জঘন্যতম তীব্র পচা একটা গন্ধ চারিদিকটা ছড়াই গেছে, মানে অসম্ভব রকমের জঘন্য একটা তীব্র গন্ধ। তো ওইটাও দেখার পরে, আর এই গন্ধটা যখন ওর নাকে আসছে, তখন মানে ওই যে আমরা যেমন আপনার বমি করে ফেলি না অনেক সময়, যে ওয়াক করে যে আমরা বমি করে ফেলি শব্দ করে, এই ছেলেটা সাথে সাথে ওই গন্ধটার সহ্য করতে না পেরে ওই ওয়াক করে উঠছে, বমি করবার যায় আর কি, বমি করে ফেলছে, এরকম একটা অবস্থা। তো বমি করার সময় ওয়াক করে একটা শব্দ হয়েছে, ঠিক সেই শব্দটা হওয়ার সাথে সাথে ওই যে কবরের উপরে যে উবু হয়ে যে ওই যে অবয়বটা বসে ওই কবরের ভিতর থেকে যে কি জানি একটা খাইতেছে, সেটা লাশই হবে, লাশ খাইতেছে কবরের থেকে তুইলা, আর সেটারই গন্ধ ছড়ায় গেছে। তো যখন ওর ওই শব্দটা মুখ দিয়ে ওয়াক করে উঠছে, ঠিক তখনই ওই হাড় খাওয়ার শব্দটা সাথে সাথে বন্ধ হয়ে গেছে। এই শব্দটাও বন্ধ হয়ে গেছে। আর ওই যে অবয়বটা, এই অবয়বটা আস্তে আস্তে করে তার সারা শরীর না ভাই, শুধুমাত্র তার মুখটা, এটা পিছন দিকে ঘুরাইছে, ঘুরায় তার দিকে তাকাইছে। এই দৃশ্যটা দেখার পরে ছেলেটা প্রচন্ড রকম ভয় পাইছে, কেননা ও যা দেখছে এটা দেখার জন্য প্রস্তুত ছিল না। ও দেখলো যখন ওই অবয়বটার মুখটা ওর দিকে তাকাইছে, অবয়বটার দুই চোখ ইয়া বড়, এবং কি আগুনের মতো জ্বলজ্বল করে জ্বলতেছে, মানে আগুন জ্বলতেছে চোখ দুইটার মধ্যে, জ্বলন্ত আগুন। শুধু তাই না, তার মাথার দুই সাইডে দুইটা শিং, মাথার আপনার দুই সাইডে দুইটা শিং, এবং তার যে দাঁত, আপনার অস্ত্রের মতো চুক্কা, আমরা চাকু ব্যবহার করলে চাকুর মতো যে চাকু যেরকম চুক্কা এরকম থাকে, এরকম চুক্কা দুই সাইড দিয়ে দাঁত বেরোইছে। এই দাঁত বেয়ে বেয়ে রক্ত ঝরতেছে। এই দৃশ্য দেখার পর সে আর নিজের ওইখানে ধরে রাখতে পারে না, সে সাথে সাথে চিৎকার দিয়ে ওখানেই সেন্সলেস হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়, ওই কবরস্থানের ভিতরেই পড়ে যায়।
তো এইভাবে সেই রাত চলে যায়। পরদিন সকালে ওরে যখন ওর বাবা মা ওর ঘরে যায় পায় না, তখন খুঁজাখুঁজি কইরে মানে ওনারা খুঁজতেছে যে ছেলে কোথায় গেল। খুঁজাখুঁজি করার পর তারা কবরস্থানে যায়, তারে পায়। ওই কবরস্থানটার ভিতরে তারে পায়, যায় দেখে সে তার ছেলে অজ্ঞান হয়ে পড়ে আছে। তো তারা তাৎক্ষণিক ওরে ধইরা ঘরে নিয়ে আসে। ঘরে নিয়ে আসার পর ওর যখন জ্ঞান ফিরে, এই জ্ঞান ফেরার পর থেকেই আপনার ওর সাথে মানে ও অস্বাভাবিক আচরণ করতে থাকে। মানে ছেলেটা আগে যেমন ছিল, চঞ্চল প্রকৃতির, সবার সাথে কথাবার্তা বলছে, হাসি ঠাট্টা করছে, মানে নর্মাল ছিল তো আগে, কিন্তু এখন আর সেই চরিত্রটা তার মধ্যে নাই। এখন ঠিক ভিন্ন একটা চরিত্র তার মধ্যে চলে আসছে। কেমন? সে কারোর সাথে কোনো কথাবার্তা বলে না, গম্ভীর হয়ে থাকে, আর ঘরের এক কোনায় যায়, তার যে ঘরটা আছে সেই ঘরের এক কোনায় যায় চুপ করে ভেবে বসে থাকে, আর এরকম আওয়াজ করতে থাকে, মানে পুরাই অস্বাভাবিক। তো এটা দেখার পর তার বাবা মা একটু চিন্তায় পড়ে যে ছেলেটার কি হইল, ছেলেটা এরকম করতেছে কে। তো পরের যে ঘটনাগুলো ভাই শিশির ভাই আমি এখন বলবো, এই ঘটনার এই যে ঘটনাটা আমি এতক্ষণ যাবত বলতেছি, এই ঘটনার মূল শুরুটা এইখান থেকে, গা শিউরে ওঠার মতো। তার পরবর্তীতে ঘটনাগুলো যেগুলা ঘটবো আমি ওগুলা বলি এখন। এই ছেলেটার সংসারে এরপর থেকে মানে নানান রকম ঝামেলা টামেলা লাগিয়েই থাকে, উগ্র ঝামেলা, মানে যেগুলা কখনো কোনোদিন তাদের পরিবারে হয়ই নাই, এরকম ঝামেলা লাগে থাকে এই ঘটনার পর থেকে। যেমন আপনার তাদের বাড়িতে, ওই ছেলেদের বাড়িতে, হাফিজ ওদের বাড়িতে পাশের বাড়ির থেকে একজন অতিথি আসে। তো অতিথি আসার পরে যেটা হয়, তার বাবা তার সাথে ভালো মন্দ কথাবার্তা বলে, আড্ডা টাড্ডা দিতেছে। তো তার বাবা তার মারে বলতেছে যে এই ওই ভাইয়ের জন্য একটু খাবারের ব্যবস্থা করো। তো ওই মহিলা আবার খাবারের ব্যবস্থা করছে আপনার হালিম। এই হালিমটাও আবার যে বানাইছে একটা মুরগি আইনে, মুরগির গোস্ত দিয়ে আর কি বানাইছে হালিমটা। তো এই হালিমটা বানায় যখন তারে সার্ভ করতে গেছে, মানে তারে দিতে গেছে ওই লোকটারে আর কি, ওই লোকটার হাতে যখন হালিমটা দিছে, সে দেখতেছে হালিমটার উপর দিয়ে ওই যে একবারে নিকৃষ্ট কিছু পোকা, একবারে কিরবিরি কিরবিরি, যেমন আপনার ওই যে চেরা, আমরা যেটা বলি চেরা, তারপর যোগ, এরকম টাইপের পোকা, তারপরে যে কিরি পোকা আমরা যেটা বলি আর কি, ওই সাদা সাদা এরকম কিছু পোকা কিলবিল কিলবিল করতেছে। এটা দেখার পরে ওই লোকটা মানে হালিমটা মানে হাত থেকে পড়ে যায়। তো এটা আবার কিন্তু ওই লোকটা একা দেখে না, ওই যে হাফিজের যে বাবা উনিও দেখে, এবং কি হাফিজের মাও তাৎক্ষণিক ওটা দেখে। তো এটা দেখার পর হাফিজের বাবা একটু রেগে যায়, কিন্তু ওই মুহূর্তে হাফিজের মারে কিছু বলে না। তো তাৎক্ষণিক ঘর থেকে এক গ্লাস পানি এনে ওই লোকটার হাতে দেয়। এহেনেও ভাই একটা ঘটনা ঘটে। পানিটা যে সে খাইতে যাব, পানিটার মধ্যেও দেখে কিলবিল কিলবিল করতেছে পোকামাকড়, পানিটা তার হাত থেকে পড়ে যায় এটা দেখার পরে। তো এই ঘটনাগুলা দেখতেছে ওই হাফিজের বাবা, আর মানে নিজে থেকে একটু অপমানিত বোধ হইতেছে তার মনে, যে এগুলা কি ঘটতেছে, এইগুলা একটা অতিথি আসছে এই খাবারের মধ্যে এরকম, একটু তো একটা আসলে সম্মানের ব্যাপার। তো তাৎক্ষণিক ওই পানিটা যখন ওই অতিথির হাত থেকে পড়ে যায়, তখন ওই হাফিজের মা আবার দৌড় দিয়ে যায়, মানে তাদের একটা কুয়া থাকে, ওই কুয়ার পানিও আবার তারা খায়। ওই কুয়ার থেকে পানি তুলে আইনে ওই
অতিথিটার হাতে দেয়, ওই পানিটার সাথে আর কিছু ঘটে না, ওই পানিটা আবার ওই অতিথিটা খায়। ওটা ভালো ছিল। তো এই ঘটনাগুলো যখন এই মুহূর্তে ঘুরে গেল, তখন যেটা হয়েছে যে তারা একটু চিন্তায় পড়ে যায়। তো ওই হাফিজের বাবা আবার ওই অতিথিরা বলতেছে, ভাই আপনি আমার দুপুরবেলা আমার চারটে খায়া যাবেন। কারণ যেহেতু তার মানে একটু সম্মানে লাগছে যে এই জিনিসগুলা তারে খাইতে দিলাম, জিনিসগুলা খাইতে পারলো না, এরকম একটা অঘটন ঘটে গেল, দুপুরবেলা 4টে ভাত তারে আমি খাওয়ামো। এই কথা চিন্তা করে তারে এই কথাটা বলে যে আপনি এখন যায়েন না, আপনি দুপুরে আমাদের সাথে খায়া যাবেন। তো ওই লোকটাও রাজি হয়। তো রাজি হওয়ার পরে যেটা হয়, দুপুরবেলা হাফিজের মা একবারে গরম ভাত, যেটা মানে হাত দিলে হাত পুড়ে যাবে এরকম গরম ভাত, ধোয়া ওঠা, এই গরম ভাত যখন ওই অতিথিটার সামনে এসে রাখে, এনে আরেক ঘটনা ঘটে যায়। এই গরম ভাতের ভিতরে এই আবারও এরকম কিরি পোকা, এই যোগের ন্যায় পোকা, যোগের মতো পোকা, এগুলা কিলবিল কিলবিল করতে থাকে, যেটা আসলে সম্ভবই না। এরকম গরম ভাতের মধ্যে এরকম কোনো পোকা থাকা, তাও আবার জীবিত জীবিত পোকা, এটা সম্ভব না। এটা দেখেও তারা একটু ইতস্ততা বোধের মধ্যে পড়ে যায় যে একটু আগেও সে আসলো, এত কিছু হালিম খাইতে দিলাম, ওখানেও একটা ঘটনা ঘটে গেল, আবার এই ভাত দিলাম, এখানেও ওই ঘটনা ঘটে গেল। সে হাফিজের বাবা রাগান্বিত হয়, কিন্তু তার মারে মানে তার যে বউ, হাফিজের যে মা, তারে কিছু ওই অতিথির সামনে আর কিছু বলে না। তো এই ঘটনাটাও যখন ঘটলো, তখন যায় ওই অতিথিটা হাফিজের বাবা এবং হাফিজের মারে বলতেছে যে ভাবি, আমি জানি এবং আমি বুঝতে পারছি যে এই কাজগুলো আপনি ইচ্ছে করে করতেছেন না। এই হালিমটা দিচ্ছেন, হালিমের মধ্যে এই কিরি পোকা পোকা, তারপরে যে গরম ভাত দিচ্ছেন, গরম ভাতের মধ্যে এরকম পোকা, এগুলা তো স্বাভাবিক কিছু না। আমার কেন জানি মনে হইতেছে ভাবি, আপনাদের সংসারে বা আপনাদের পরিবারের উপরে কোনো একটা অশুভ শক্তি নজর পড়ছে। ভাই আপনি একটা কাজ করেন, আপনি যথাসম্ভব অতি দ্রুত একটা হুজুরের সাথে পরামর্শ করেন এই ব্যাপারে। উনি এই কথাটা বলে। আর তার মধ্যে আবার আরেকটা জিনিসও দেখলাম, এই যে হাফিজ, আমি যখনই আপনাদের বাসায় আসছি এর আগেও হাফিজ দেখছি যে আমি আসার সাথে সাথে আমার কণ্ঠটা পাইলে দৌড় পাইরে হাসি খুশি ভাবে দৌড় পাইরে আমার কাছে আসছে, হ্যাঁ চাচ্চু আসছেন চাচ্চু আসছেন। কিন্তু আজকে আমি দেখলাম হাফিজ আমার কাছে আসে না। আর হাফিজের ঘরের সামনে দিয়ে যখন আমি আসলাম, তখন দেখলাম ও কেমন যেন একটা কোণার মধ্যে চুপ করে ঘাপটি মেরে বসে আছে এবং একটু গ্যাংরানির মতো আওয়াজ করতেছে। এটাও আমার কাছে স্বাভাবিক লাগে না। তো সবকিছুই আমি বিবেচনা করে আমার যেটা মনে হইল, ভাই আপনার অতি দ্রুত একটা হুজুরের পরামর্শ নেওয়া উচিত। এই কথাটা বলে ওই অতিথিটা চলে যায়। তখন আবার ওই হাফিজের বাবা হাফিজের মারে একটু বকাঝকা করে যে হ্যাঁ, তোমার জন্য আমার মান সম্মান থাকলো না, কি খাবার দিছ, এই সেই, হ্যাঁ খাবারের মধ্যে পোকা, আমার একটা মানুষ আসছে তার সামনে আমার একটা সম্মান হানি হইল। তো এরকম বকাবাজি করার পরে মানে তাদের সংসারে ভাই মানে খুব একটা অশান্তির সৃষ্টি হয়ে যায়, অলৌকিকভাবেই হয়ে যায়, মানে এটা আগে কখনো ছিল না। তো এই ঘটনার পরে এই লোকটার কথা শুনে হাফিজের আব্বা নামাজ পড়তে এসে, নামাজ পড়তে যেয়ে নামাজ শেষ করে আসার পথে ইমাম সাহেবের সাথে এই ব্যাপারগুলো একটু ঘটনাটা বলল, এই ঘটনাগুলা ইমাম সাহেবের সাথে বলল যে হুজুর আপনার সাথে একটু কথা বলতাম। তো বললো যে হ্যাঁ বলেন, কি সমস্যা, কি হয়েছে আপনার, আপনার একটু চিন্তিত লাগতেছে, কি কোনো সমস্যা? তখন আর কি উনি ঘটনাগুলা খুলে বলে যে হুজুর এই ঘটনা, এখন আমি তো খুব ইয়ের মধ্যে আছি, অশান্তির মধ্যে আছি, আমার সংসার খুব অশান্তিতে আছে, এখন আপনি একটা বুদ্ধি দেন আমারে, আমি এখন কি করতে পারি? তো এই সমস্ত ঘটনা শোনার পর ইমাম সাহেব বলতেছে যে দেখেন ভাই, আমার পক্ষে
এটা সমাধান করা সম্ভব হবে না। আপনার ঘটনা সমস্ত কিছু শোনার পর আমার কাছে যা মনে হইতেছে যে এটা খুব দুষ্ট একটা জিন, সম্ভবত তারই কুনজর আপনার সংসারের প্রতি পড়ছে, আপনাদের প্রতি উপরে পড়ছে আর কি, যে কারণে আপনাদের সাথে প্রতিনিয়ত এরকম ঘটতেছে। তো আমি একজনের ঠিকানা আপনারে দিতেছি, নাম বলে দিতেছি, উনার সাথে আপনি যোগাযোগ করেন। উনি এরকম দুষ্ট জিন টিন তারা, উনি অনেক জানেওয়ালা একজন লোক। তো যথাসম্ভব উনারে ওই লোকের নামটা বলে যে আপনি ওর সাথে যোগাযোগ করেন। তো সেদিন সে বাসায় এসে পড়ে। বাসায় আসার পরে পরের দিন ওই লোকটার ওখানে সে যায়। লোকটা আবার আপনার ওই যে পিট টাইপের, আবার মানে ওই কবিরাজি টবিরাজিও করে, মানে এই সমস্ত ব্যাপারে তার ভালো জ্ঞান আছে। তারে 2-4-10 গ্রাম খুব মানে। তো যেই কথা যে সে তার সাথে যায় সমস্ত ঘটনা খুলে বলল। তো সে যায় বলল, সে তারে বলল হাফিজের বাবারে যে ঠিক আছে আপনি যান গা, আমি আপনার বাসায় আমি যাব। ওদিন আর আসে না আর কি, কিন্তু বলছে যে আমি যাব আপনার বাসায়। তো ওদিন ওই হাফিজের আব্বা আসার পরে হাফিজের আম্মার সাথে রাত্রে কথাবার্তা বইলে, মানে এই যে মানসিক যে একটা ঝামেলা চলতেছে ওনাদের মধ্যে এই ব্যাপারগুলো নিয়ে, এগুলো মিটায় ফেলে। এগুলো মিটায় ফেলার পরে যেটা হয়, হাফিজের আম্মা হাফিজের আব্বারে বলে যে তোমার না আমি একটা কথা বলবো, কিন্তু এই যে অশান্তি হইতেছে কদিন যাবত, এই জন্য আমি বলার সাহস পাইতেছিলাম না, তো তোমার একটা কথা বলি। তো উনি বলতেছে যে কি কথা বলো। আমগুরে হাফিজ নে রাত্রে কইরে ঘর থেকে না একা একা বাইরে জায়গা, আমি তো মেয়ে মানুষ, আমি ওর পিছে পিছে যাই তো দেখতে পারি না, কই যায় আমি তো জানি না, কিন্তু রাত হইলেই তোমার যেমন ওই রাত 12টার পরে ও মানে ওর ঘর থেকে বের হয়ে জায়গা। তো এই কথা শোনার পর হাফিজের আব্বা তখন চিন্তা করে যে এটা কি কইলা, কয়দিন যাবত, এই যে ঘটনাগুলা যে চলতেছে, এই ঘটনাগুলা চলাকালীন অবস্থা থেকে আমি দেখতেছি, কিন্তু এই যে আমাদের মধ্যে অশান্তি চলতেছে সংসারে, এর জন্য আমি তোমারে বলার সাহস করে উঠতে পারিনি। ঠিক আছে, কালকে আমি দেখবো তো যে কি ঘটনাটা কেউ কই যায়। আচ্ছা ঠিক আছে, ওটা ঘুমায় বল। পরের দিন রাত্রে হাফিজের ঘর থেকে ওই যে দরজাটা যে খুলতেছে এই শব্দটা ওর বাপে পায় কানে। তখনই ওর বাপে উঠে ওর বাপের রুম থেকে বাইরে দেখে যে হাফিজ ওই কবরস্থানের দিকে চলে যাইতেছে হাইটে হাইটে। এটা দেখার পরে এই হাফিজের আব্বাও হাফিজের পিছে পিছে যায়। এখানে একটা কথা হলো শিশির ভাই, হাফিজের আব্বা যেহেতু গ্রামের লোক, তো উনারও কিন্তু যথেষ্ট সাহস আছে, সাহসী লোক। গ্রামের লোকগুলো কিন্তু যথেষ্ট সাহসী হয়, তো উনিও মানে যথেষ্ট সাহসী একজন লোক। তো উনি কি করলো, হাফিজের পিছনে পিছনে যাইতেছে একটু দূরত্ব বজায় রেখে। তো হাফিজ আর ডানে বামে বা পিছনের দিকে তাকাইতেছে না, সরাসরি চলে যাইতেছে। মানে ও এমন ভাবে যাইতেছে মনে হয় একটা অদৃশ্য শক্তি ওরে নিয়ে যাইতেছে, মানে ও ওর কন্ট্রোলে না, হাফিজ ওর কন্ট্রোলে না, ওরে কোনো একটা অদৃশ্য শক্তি ওরে হাঁটায় হাঁটায় সামনের দিকে নিয়ে যাইতেছে, কোনো মন্ত্র বলে, মন্ত্র কইরে এরকম। তো যথারীতি হাফিজের আব্বা হাফিজের পিছনে পিছনে যাইতেছে। তো ওই কবরস্থান পর্যন্ত হাফিজ যায় কি করছে, ওই যে দেওয়ালটা, ছোট দেওয়ালটা, ওইটা টপকায় কবরস্থানের ভিতরে চলে গেছে। তো হাফিজের আব্বা আবার আস্তে আস্তে যায় দেখতেছে যে হাফিজ কি করে, কিন্তু সে হাফিজের কোনো ডাকও দিতেছে না, কিচ্ছুই না, কোনো সারা শব্দ করতেছে না। ওই যে অবয়বটা যেভাবে বইসে, ওই যে আধখোরা কবরটা, অর্ধেক খোরা কবরটার উপর বইসে যেভাবে উবু হয়ে বইসে ওই যে লাশ খাইতেছিল,
এই সেম ব্যাপারটাই এই হাফিজ ওই কবরের উপরে উঠে ওইভাবেই উবু হয়ে কবর থেকে লাশের টুকরা মাংস বের করে করে খাইতেছে। তো এইটা দেখার পরে হাফিজের আব্বা ভয় পেয়ে যায় চরমভাবে। ভয় পাওয়া যাওয়ার পর সে মানে তার মুখটা সামনের দিকেই, হাফিজের দিকে তাকানো, কিন্তু ওই যে আমরা যেভাবে আপনার পিছন দিকে এক পা দুপা করে পিছন দিকে যেমন পিছাই না, সেইভাবে উনি পিছায় পিছায় আসতেছে ভয় পায়। যখন আসতেছে পিছায় পিছায় 2-3 বা 3-4 কদম যখন পিছায়ের দিকে আসছে, তার পায়ের নিচে কোনো একটা ওই গাছের পাতা, শুকনা, একবারে শুকনা, যে কিছু গাছের পাতা আছে দেখবেন শুকনা, হাত দিয়ে ধরলে কর্মর করে ভেঙে যায়, কিন্তু একটা আওয়াজ হয় কর্মরের মতো পাতার থেকে। এরকমই একটা পাতা তার পায়ের নিচে পড়ছে, এই আওয়াজটা হয়েছে। এই আওয়াজটা হওয়ার সাথে সাথে এই হাফিজ যখন উনার দিকে তাকাইছে, সে যা দেখলো এটা দেখার জন্য সে প্রস্তুত ছিল না। সে দেখে হাফিজের মাথার 2 সাইডে 2টা শিং, আর চোখ 2টা আগুনের ন্যায় জ্বলতেছে, ইয়া বড় বড়। হাফিজের বাপের দিকে হাফিজ এভাবে তাকাইছে, আর তার মুখের মধ্যেও ওরকম ওই যে 2 সাইডে 2টা ওই চাকুর মতো দাঁত বেরোইছে, এই দাঁত বাইবে রক্ত পড়তেছে। এই দৃশ্য দেখার পর হাফিজের বাবার মতো একজন এত সাহসী একটা মানুষ ওইখানেই আপনার অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর যেটা হয় শিশির ভাই, যখন এই হাফিজের আব্বার জ্ঞান ফিরল, সে জ্ঞান ফিরে দেখলো সে যে তার ঘরে তার বিছনার মধ্যে সে শুয়ে আছে, এবং তার সাইডে তার সামনে ওই যে মসজিদের ইমাম সাহেব উনি, এবং ওই যে বলছিলাম একটা ওই যে কবিরাজ পীর সাহেব যার কথা ওই যে ইমাম সাহেব বলছিল, উনিও ওখানে আসছে, তার সামনে দাঁড়ানো, আর তার পরিবারের লোকজন। তো তারপর ওই যে কবিরাজ যেটা, ওনার নাম তৌফিক আর কি, তো ওই তৌফিক সাহেব ওই কবিরাজ যে, উনি কিছুক্ষণ চুপ করে থাকলো, চোখটা বন্ধ করে কিছুক্ষণ চুপ করে থাকলো, মানে সে এমন একটা ভাব যে সে পরিস্থিতি বুঝার চেষ্টা করতেছে, এরকম একটা ভাব। তারপর সে হাফিজের আম্মা এবং আব্বার উদ্দেশ্যে বলল যে তোমাদের বেটা কই, মানে যে হাফিজ, ওরে একটু নিয়ে আসো আমার কাছে। তো হাফিজের যখন নিয়ে আসতে গেছে, যাইয়ে দেহে হাফিজের রুমে হাফিজ এমন ভাবে বসা, আর তার মনে হয় যে শরীরে একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। এই যে কবিরাজটা আসার পর থেকে অস্বাভাবিক রকম একটা আচরণ শুরু করে দিছে সে। ওরে যখন বলতেছে বাবা চলো আসো, ওর কণ্ঠটাও ভাই চেঞ্জ তখন, মানে ও কথা বলতেছে না, মনে হয় অন্য কেউ একজন কথা বলতেছে, মানে খুব ভয়ানক একটা কণ্ঠ। আমি যাব না, আমি যাব না, ওরে যাইতে ক, ওরে যাইতে ক, ওর সামনে আমি যাব না, এরকম। তো তারপরেও যেতে হয় যে ওরে খুব জোর টোর করে টানা হেসরা, এরকম টাইপ জোর টোর করে টাইনে হেসরা ওরে ওই কবিরাজের সামনে নিয়ে আসা হয়। এই কবিরাজের সামনে আসার পর সে আরো মানে এরকম আচরণ শুরু করে দেয়, আমি না, এই তুই যা, তুই যা, তুই যা, তুই আমার কাছে আসবি না, তুই যা, তোর ক্ষতি হবো, তুই যা, তুই চলে যান থেকে, এরকম করতেছে। তখন ওই কবিরাজটা, ওই তৌফিক সাহেব যে কবিরাজ, উনি হাফিজের উদ্দেশ্যে বলে, বেটা একবার বলতো আল্লাহু আকবার। এই কথা শোনার পর
হাফিজ কইতেছে, না না, আমি বলবো না, আমি কমু না, তুই যা না রে, তোর ক্ষতি হবো, তুই যা। তো যখন হাফিজ এইভাবে আচরণ করতেছে, তখন ওই কবিরাজ বলতেছে হাফিজের বাপের উদ্দেশ্য করে, তারও ওইভাবে বেটা করেই ডাকতেছে আর কি কবিরাজ, যে বেটা, তোর ছেলের উপরে খুব খারাপ একটা জিনের আসর হয়েছে, তোর ছেলের শরীরে খুব খারাপ একটা জিন ভর করছে। এই জিনটা এতটাই খারাপ, এতটাই ভয়ানক, মানে এরা ওই কবরে যায় লাশ খায়, নাপাক, আমরা যেটারে বলি নাপাক টাইপের একটা জিন এটা, আর খুবই পিছলা জাতীয় তাদের আচরণ, এবং খুব ভয়ানক। এবং কি এই জাতীয় জিনগুলা মানুষ মারতেও দ্বিধাবোধ করে না, মানুষকে মাইরেও ফালায়। তোর ছেলের উপরে জিনটা ভর করছে, কিভাবে ভর করছে শোন। ওই কবরস্থানে তোর ছেলে গেছিল রাত্রে একা, ওই যে তোর ছেলের একা পাইছে, ওইন থেকেই তোর ছেলের ভর করছে। এখন তোরা যেটা করবি, একটা মুরগি নিয়ে আয়, তাজা একটা মুরগি নিয়ে আসবি, আর জমজমের পানি দে আমাকে। তো শিশির ভাই, আমাদের মুসলমান বাড়িতে প্রায় সব বাড়িতেই জমজমের পানি থাকে, তো ওনারাও জমজমের পানি আইনে ওই কবিরাজের হাতে দিছে, এমনকি ওই মুরগিটা দিছে। যখন কবিরাজ তার ওই মন্ত্রতন্ত্র বইলে ওরে ঝাড়া দিতেছে ওই জিনটা তাড়ানোর জন্য, খুবই খারাপ আচরণ করতেছে হাফিজ, আর সাথে সাথে হাফিজ ওখানে রক্তবমি করে ফেলছে। এই রক্তবমি করাতে ওই রক্তবমির সাথে তার মুখ থেকে একটা পিচ্ছিল তরল জাতীয় একটা পদার্থ বেরিয়ে আসছে, সেই সাথে একটা ধোঁয়া, কালো রঙের একটা অদ্ভুত টাইপের একটা ধোঁয়া বেরোয় আসছে। এই ধোঁয়াটা যখন মুখ থেকে বেরিয়ে আসছে বমির সাথে, ঠিক তৎক্ষণাৎ হাফিজ ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তখন কবিরাজ বলতেছে ওই হাফিজের বাপের উদ্দেশ্য করে, বেটা, তোর ছেলের শরীর থেকে সেই জিন আমি বের করে দিছি। ওই যে আমি বললাম না, এই জিন এতটাই ভয়ানক, এতটাই পিচ্ছিল, এমনিতে তোরা ওকে দেখতে পারবি না, আমি তোদেরকে ওরে দেখাইতেছি, দেখ। এই কথা বইলে তার হাতে যে একটা মুরগি ছিল ভাই, ওই যে জ্যান্ত মুরগি, ওই দরজা দিয়ে, বাইরে তো অন্ধকার, বাইরে ঢিল মেরে দেয় ওই মুরগিটা যখন ঢিল মেরে দেয়, ঠিক তখনই ওই যে জিন ওইটা ওই মুরগির এনে যায়, মুরগিরে ধইরে মুরগিটা একটা চিৎকার দেয়, ও ওখানে বসে ওই মুরগিটাতে কর্মর করে খাইতেছে। এই ঘটনাটা যেটা ঘটতেছে, এটা ওখানে যারা উপস্থিত, হাফিজের বাবা, হাফিজের মা, মসজিদের ইমাম সাহেব সবাই দেখতেছে। তখন তারা এই যে দেখলো যে ওই জিনটার মাথার দুই সাইডে দুইটা শিং, চোখ দুইটা আগুনের মতো জ্বলতেছে, আর মুখের ভিতর দিয়ে, মাড়ির ভিতর দিয়ে দুইটা দাঁত বেরিয়ে আসছে চাকুর মতো। ওই দাঁত বায়া বায়া ওই যে মুরগিটা যে খাইতেছে, রক্ত ঝুরঝুর করে পড়তেছে টুকটুক করে। এরপর কবিরাজ বলল, একটা তার ইয়ের থেকে, আপনার ওই তার যে নিয়ে গেছিল ওই ব্যাগ,
নিয়ে গেছিল ওখান থেকে, তার সাথে একটা ব্যাগ নিয়ে গেছিল, ওই ব্যাগ থেকে আপনার একটা তাবিজ বা এরকম জাতীয় কিছু বের করে ওইটা ওই ইয়ের হাতে পড়ায় দেয়, ওই যে হাফিজের হাতে পড়ায় দেয়। পড়ায় দেওয়ার পরে হাফিজের আব্বা আম্মারে বলে যে বেটা এখন আর কোনো ভয় নাই, তবে তোর ছেলের হাত থেকে এই তাবিজটা কখনো খুলিস না, এটা ওর সকল প্রকার এরকম আপদ বিপদ থেকে রক্ষা করতে সাহায্য করব। তো এরপরে শিশির ভাই এরপরে আর ওনাদের এরকম আর কোনো ঘটনা ঘটে নাই, ওনার ছেলের সাথেও না, আর ওনাদের পরিবারে পরবর্তীতে শান্তি ফিরে আসে। তো এই ছিল ভাই আমার প্রথম ঘটনা। বা খুবই দুর্দান্ত একটা ঘটনা ছিল অনেক ভাই। প্রিয় লিসেনার, আপনাদের কাছে ঘটনাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর একটা জিনিস আপনাদের কাছ থেকে আমরা আশা করি যে কি ধরনের ঘটনা আপনাদের কাছে ভালো লাগে সেটাও আমাদের কাছে কমেন্ট করে জানিয়ে দিবেন, কারণ আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই কিন্তু আমরা আমাদের এপিসোডগুলো সাজিয়ে থাকি। তার কথা বাড়াবো না, আমরা আমাদের অনুষ্ঠানের সেই শেষ ঘটনায় আমরা চলে যাব। অনেক ভাই, তো দ্বিতীয় যে ঘটনা আছে সেটা কি ঘটনা শোনাতে যাচ্ছেন? ধন্যবাদ শিশির ভাই। পরবর্তী যে ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করব, লিসেনারদের সাথে শেয়ার করব, এই ঘটনাটাও আমি খুব পরিচিত আমার একজনের কাছ থেকেই শুনছি। এই ঘটনাটা শোনার পর আমার কাছে অনেক ভৌতিক লাগছে এটাও। এই ঘটনাটা ঘটছে হচ্ছে আপনার 1970-এর দিকে আর কি, 1970 সালের দিকে। এটা একটা প্রত্যন্ত গ্রামেরই ঘটনা। তো শিশির ভাই এনে আমি একটু বলে রাখি যে যেহেতু আজ থেকে অনেক বছর আগের ঘটনা, ওই সময়কার মানে ওই সময়ে প্রযুক্তির কিন্তু এরকম কোনো ব্যবহার ছিল না। আর যেই গ্রামের ঘটনা এটা, এই গ্রামটাও আপনার অনেক মানে জনবসতি শূন্যই ধরতে গেলে একটা, মানে ওরকম কোনো জনবসতি ওই সময় ছিল না, মানুষজনের সংখ্যাও কম ছিল। আর গ্রামে কোনো যানবাহনের ওরকম কোনো ব্যবস্থাও ছিল না চলাচলের মতো। তো নিতাইদা নামক একটা লোক আর কি, এই নিতাইদা বোনের একটা বাচ্চা হয়েছে আর কি, ওই বাচ্চার স্বাদ দিবে। তো এই স্বাদের ওরা আবার একটা অনুষ্ঠানের আয়োজন করে আর কি ওনাদের ইয়েতে। তো এই অনুষ্ঠানে নিতাইদারে তার বোন মানে আসতে বলছে। তো নিতাইদা কিন্তু আবার তার বোনের যে বাসাটা ওই থেকে নিতাইদার যে গ্রামে নিতাইদা থাকে আর কি, ওইটা বেশ অনেক দূরে। তো নিতাইদা চিন্তা করলো যে যেহেতু বোনের বাচ্চার স্বাদ দিব, আমার তো যাইতেই হবো, বোন বলছে যাওয়ার জন্য। এই কথা চিন্তা করে সে তার গ্রাম থেকে মানে বাসা থেকে বেরোইছে। কিন্তু বেরোইতে বেরোইতে এনে আপনার একটু মানে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর কি এরকম। তো উনি বেরোয় রওনা দিছে, ওই তার বোনের বাড়ির দিকে রওনা দিছে, ওই গ্রামের দিকে। তো ওই গ্রামে যাইতে হইলে আবার আপনার একটা নদী পার হয়ে যাইতে হয়, আবার সময় লাগে অনেক, যেহেতু অনেক আগের ঘটনা। ওই সময়ে যানবাহন যে বললামই ছিল না এরকম, তো সময় লাগে অনেক। তো নিতাইদা মনে মনে চিন্তা করতেছে যে বেরোয়ও পড়লাম এই সন্ধ্যার আগে আগে, বোনের বাসা পর্যন্ত যাইতে যাইতেও তো সময় লেগে যাব। না ঠিক আছে যাই। আচ্ছা, যেই কথা সেই কাজ। আপনার সে যাইতেছে, যাইতে যাইতে আপনার নদীটা পার হইছে। নদীটা পার হয়ে মানে নদীর ধারে যখন আসছে, একটা নৌকাই পাইছে সে। মাঝিরে বলতেছে যে মাঝি ভাই আমি একটু ওই পারে যাবো। আর ওর বোনের যে গ্রামের নামটা হচ্ছে কৃষ্ণচরণপুর, যে গ্রামে ও যাইতেছে আর কি, নামটা কৃষ্ণচরণপুর। তো কৃষ্ণচরণপুরের কথা মাঝির আগেই বলে না,
যে মাঝিরে বলছে আমি একটু ওই পারে নিয়ে যান আমারে। তো মাঝি বলতেছে যে এখন তো আমি ওই পারে যাবো না। তো নিতাই দা অনুনয় বিনয় কইরা ওনারে অনুরোধ কইরা রাজি করাইছে। সেদিন আবার আপনার গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল, আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকাইতেছিল। ওই ঘন অন্ধকারের মধ্যে ওই ঘুরি ঘুরি বৃষ্টি যাও একটু টুকটাক দেখা যায়, ওটা ওই যে যখন আপনার ওই যে আকাশে বিদ্যুৎ চমকায় ওই চমকানির এই আলোতে কিছুটা দেখা যায়, আর যখন বিদ্যুৎ চমকানো বন্ধ হয়ে যায় তখন টোটাল অন্ধকার। তো যাই হোক, আস্তে আস্তে সে ওই নৌকা দিয়ে পার হয়, পার হয়ে এই পাশে আসে। আইসা উনি মানে যেরকম দেখে যে কোনো মানুষজন নাই, অন্ধকার, জঙ্গল এরকম। তো উনি আস্তে আস্তে আগায় যায়, আর মানে মনে মনে চিন্তা করতে থাকে যে যদি কোনো একটা মানুষ পাইতাম তাহলে একটু সুবিধা হইতো। এমনি রাত করে তো আমি গ্রামটা ঠিক করে ইও করতে পারতাছি না যে কোন রাস্তায় যাবো কৃষ্ণচরণপুরে, এরকম চিন্তা করতেছে আর উনি আগাইতেছে। তো এইভাবে আগাইতে আগাইতে বেশ কিছু দূর পথ যাওয়ার পরে তার চোখে কিছুটা দূর থেকে একটা আলো আসতেছে আর কি। সে দেখতেছে যে একটা আলো জ্বলতেছে, এই আপনার হারকেনের আলো হইতে পারে আর কি, এটা হারকেন জ্বলতেছে, ওই আলোটা দূর থেকে দেখা যাইতেছে। তাহলে ওটা কিভাবে দেখা যাইতেছে, ওই যে মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাইতেছে ওই বিদ্যুতের আলোতে সে একটু দেখতে পাইছে। তো তখন সে চিন্তা করলো যেহেতু ওই দূরে একটা আলো দেখা যাইতেছে তাহলে বোধহয় ওই পর্যন্ত গেলে একটা মানুষ পাওয়া যাবে। এই কথা চিন্তা করে সে ওই পর্যন্ত যায়। যাওয়ার পর যায় দেখে ওই আলোটার কাছে যায়, যখন পৌঁছায় দেখে যে ওটা একটা স্টেশন। আর স্টেশনটা এমন একটা অবস্থা ভাই, মানে দেখতেই ভয়ানক লাগে, একটু ভৌতিক টাইপ লাগে, মানে কোনো আলো টালো নাই, ওই একটা ছোট একটা হারকিন জ্বলতেছে। হ্যাঁ, আর তার থেকে ভয়ানক ব্যাপার হইতেছে মানে একটা মানুষজন নাই স্টেশনে, পুরা স্টেশন ফাঁকা। তো সে তখন চিন্তা করে এরকম একটা স্টেশন আছে এখানে কিন্তু কোনো মানুষজন নাই। সে তখন ওই স্টেশন মাস্টারের রুম আছে একটা, ওই পর্যন্ত যায়, যায় দেখে একজন মানুষ বসা, ওটি স্টেশন মাস্টার আর কি। তো স্টেশন মাস্টার উনারে দেখে বলতেছে যে কি ব্যাপার দাদা, আপনারা তো কখনো এখানে দেখি নাই, এই গ্রামে তো দেখি নাই, আপনি কোথায় যাবেন? এখন তো কোনো ট্রেন নাই, আগামী ৩-৪ ঘন্টার মধ্যে কোনো ট্রেন নাই, আপনি কই যাবেন? তখন নিতাই দা স্টেশন মাস্টারে বলতেছে যে না আসলে দাদা হয়েছে কি, আমার তো কৃষ্ণচরণপুর যাওয়ার দরকার, যাইতে হবো। তো আপনি যদি আমার একটু বলেন যে কৃষ্ণচরণপুর আমি এখন কিভাবে যাব, আমার যদি একটু রাস্তাটা দেখাই দেন। যে আমি অনেক আগে আসছিলাম, আমার বোনের বাড়ি তো কৃষ্ণচরণপুর, অনেক আগে আসছিলাম, তো আজকে তো আস্তে আস্তে রাত হয়ে গেছে, আমি তো মানে রাস্তাটা চিনতে পারতেছি না ঠিক করে, তো কোনো মানুষজন দেখি না যে কারো জিজ্ঞেস করবো। তো আপনি যেহেতু আপনার পাইলাম, আপনি যদি দাদা আমার একটু দয়া করে একটু রাস্তাটা বলে দিতেন। তো এটা শোনার পর ওই স্টেশন মাস্টারটা কিছুটা মানে ইতস্তত বোধ করে আর কি, যে মানে কেমন যে এত রাত্রে সে কৃষ্ণচরণপুর যাব। কৃষ্ণচরণপুর তো এখান থেকে আরো প্রায় ৫-৭ কিলোমিটার দূরে, এখান থেকে মোটামুটি ভালো দূরে, এত রাত্রে যাব। তো এই কথা মনে মনে সে চিন্তা করে সে নিতাই দারে বলতেছে যে দাদা কৃষ্ণচরণপুর তো এখান থেকে আরো মোটামুটি অনেকখানি দূরে। তো উনি বলতেছে যে দাদা কতখানি দূরে? তো স্টেশন মাস্টার বলতেছে তাও তো প্রায় আপনি ধরেন ৬-৭ কিলোমিটার এখান থেকে। তা আপনি তো এত রাত্রে, আবার গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তেছে, বিদ্যুৎ চমকাইতেছে, ঝড়ও আসতে পারে, আপনার যাওয়াটা বোধহয় ঠিক হবো না আজকে রাতে। আজকে রাতটা আপনি স্টেশনেই কাটাই দেন, কাটাই দিয়ে ভোর হইলে ভোরবেলা আপনি রওনা দিয়ে যান।
তো এই কথা শোনার পর নিতাই দা বলতেছে যে না না দাদা, আমার এমার্জেন্সি যাইতে হবে, আমার ওখানে একটা অনুষ্ঠান আছে, তো তো আমার ওখানে আজকে রাত্রের মধ্যে যাইতে হবে, আপনি খালি আমার একটু পথটা বলে দেন, আমি যাইতে পারবো। তো স্টেশন মাস্টার তখন বলতেছে যে ঠিক আছে দাদা, আপনি যেহেতু যাবারই চাইতেছেন, তাহলে এই যে সুজা এই পথ, এই পথ ধরে সুজা যাবেন গা, সুজা চলে যাবেন। আচ্ছা ঠিক আছে দাদা, ধন্যবাদ আপনার। আরেকটা কথা দাদা, নিতাই দাদারে বলতেছে আর কিভাবে স্টেশন মাস্টার, যে এখান থেকে বেশ কিছু দূর যাওয়ার পরে হাতের বাম দিকে একটা রাস্তা গেছে, ওই রাস্তায় যাবেন না, ওই রাস্তাটা জঙ্গলের রাস্তা, তো ওই রাস্তাটা খুব একটা ভালো না, তো রাত করে আপনি ওই রাস্তায় ঢুকবেন না, আপনি সোজা যে আপনি হাত আপনার চোখ বরাবর সোজা যে রাস্তাটা দেখবেন ওই রাস্তা ধরেই যাবেন গা। ধন্যবাদ দাদা, খুব উপকৃত হইলাম। নিতাই দা এই কথাটা ওনারা বললে ধন্যবাদ দিয়ে সে আস্তে আস্তে আগাইতেছে। অন্ধকার রাত, কোনো কিচ্ছু দেখা যায় না, ওই মাঝে মাঝে বিদ্যুৎ চমকায় আকাশে, ওই আলোতে একটু একটু দেখা যাইতেছে, যখন বিদ্যুৎ চমকায় তখন দেখা যায় আর কি। ওইভাবে সে আগাইতেছে পথ ধরে। তো এইভাবে কিছু দূর আগাইতে আগাইতে হঠাৎ বিদ্যুৎ চমকানোর আলোতে সে তার থেকে বেশ কিছুটা দূরে দেখলো যে একটা খুব বয়স্ক একটা লোক, তার হাতে একটা লাঠি, মানে সে লাঠি ভর দিয়ে চলাফেরা করে আর কি। তো এটা দেখে সে একটু আশ্বস্ত হয়, যাক একটা লোক পাইলাম, যাক এরকম একটা প্রত্যন্ত গ্রাম, কোনো নাই মানুষজন নাই, এর মধ্যে একটা লোক পায় ভালোই হইলো, এই লোকটার সাথেই দেখি কত দূর যাওয়া যায়, এই লোকটা কই যাব, এই কথা চিন্তা করে সে আস্তে আস্তে যায় লোকের সামনে যায়, দাঁড়ায়, যায় দেখে লোকটা লাঠি ভর দিয়ে দাঁড়ায় আছে। একটু অস্বাভাবিকই লাগলো লোকটা, মানে বয়স্ক তো, অস্বাভাবিক কেন লাগলো যে এই ঝড় বৃষ্টির রাতে এরকম একটা গ্রামের মধ্যে অন্ধকার রাস্তায় সে এত বয়স্ক একটা লোক দাঁড়ায় আছে, এইটা ভাবলো আর কি সে। কিন্তু সে তারে ওরকম কিছুই করে নাই, সে শুধু বলল যে দাদা আপনি এত রাত্রে এনে দাঁড়ায় আছেন, আপনি কই যাবেন? তো ওই বয়স্ক লোকটা বলতেছে, বাবা আমিও কৃষ্ণচরণপুর যামু বাবা, আমি কিন্তু এখন বুড়া লোক তো, আমি এখন বাইরেও তো একটা বিপদে পড়ে গেছি, কোনো লোকজন নাই, আমি তো অন্ধকারের মধ্যে কিছু দেখতেছি না, তাই দাঁড়াইছি বাবা। যাক তোমারে পাইছি বাবা, ভালোই হইল। এই কথা শোনার পর নিতাই দা বলতেছে, কৃষ্ণচরণপুর যাবেন আপনি? আমিও তো কৃষ্ণচরণপুর যাবো, যাক ভালোই হইলো, দুজনে গল্প করতে করতে যাওয়া যাবো। ঠিক আছে বাবা চলো। এই কথা বলে তারা দুইজনে সামনের দিকে আগে আগে যাইতেছে হাইটে হাইটে। এই 10 থেকে 15 কদম যাওয়ার পরে ওই বুড়া লোকটা নিতাই দারে বলতেছে যে বাবা এই যে চলো, এই বাম দিয়ে চলো। তো নিতাই দা যে বাম দিয়ে যাবেন, এদিক দিয়ে যাবেন? হ বাবা এদিক দিয়ে যাবো। স্টেশন মাস্টার তো আমারে বলছিল সোজা যাওয়ার কথা, উনি বামের কথা বলতেছে। বাম দিয়ে আমি শুনলাম যে স্টেশন মাস্টারের সাথে আমার দেখা হয়েছিল তো দাদা, উনি বলছিল যে বাম দিয়ে বলে জঙ্গলের রাস্তা, আমারে বলছিল যে সোজা যাইতে। এই কথা শোনার পর ওই বুড়া লোক বলতেছে, বাবা ঠিক আছে স্টেশন মাস্টার যেটা বলছে সেটাও ঠিক আছে, কিন্তু আমরা যদি বামের রাস্তাটা ধরে যাই তাহলে আমরা একটু তাড়াতাড়ি যাইতে পারবো, এই রাস্তাটা একটু তাড়াতাড়ি হবে আমাদের জন্য, এই জন্যই আমি এই কথাটা বলছি বাবা। তো তাৎক্ষণিক নিতাই দা চিন্তা করলো যে কথাটা তো খারাপ না, এমনি তো রাত হয়ে গেছে, তাহলে এই রাস্তা দিয়ে যাই তো তাড়াতাড়ি যাওয়া যাব। এই কথা বলে নিতাই দা আগায় আগায় যাইতেছে, নিতাই দার সাথে ওই বুড়া লোকটা যাইতেছে। নিতাই দা মনে করেন যে কথা বলতে বলতে যাইতেছে যে
আচ্ছা দাদা, আপনি কৃষ্ণচরণপুর কই যাবেন? আর আপনি এরকম একটা বয়স্ক লোক, এই রাত বিরাতে এরকম একটা ঝড় বৃষ্টির রাত, অন্ধকার গ্রামের মধ্যে অন্ধকার রাস্তা, আপনি একলা বেরিয়েছেন। এগুলা বলতে বলতে নিতাইদা মানে দুই চার কদম আগাইছে, আগানোর পরে নিতাইদা হঠাৎ করে চিন্তা করতেছে, মানে হঠাৎ করে তার মাথায় চিন্তা আসলো যে আমি যে এতক্ষণ যাবৎ কথা বলতেছি, আমার সাথে যে লোক, এর তো কোনো পায়ের আওয়াজও পাইতেছি না, বা লাঠির ঠক ঠক আওয়াজও পাইতেছি না, বা সে তো কোনো কথাও বলতেছে না। এই কথা চিন্তা করার পর সে চিন্তা করলো যদি পিছনে আবার পড়লো কিনা। পিছন দিকে তাকাইছে, পিছন দিকে তাকায় দেখে লোক নাই, বুড়া লোক নাই। সে একটু অবাক হয়ে যায়, আরে এতক্ষণ দিব্যি আমার সাথে হাইটে হাইটে আসলো, এ লোক কই গেল? তাৎক্ষণিক সে চিন্তা করে যে তাহলে আমি কি একটু পিছনের দিকে যাই, একটু দেখবো যে পিছনে পড়লো কিনা, বয়স্ক লোক তো। কিন্তু ওই সময়েই আকাশে আবার বিদ্যুৎ চমকায়, চমকানিতে আলোতে উনি পিছন দিকে তাকায় ওই আলোতে দেখে যে না, পিছনে আশেপাশে 10-15 হাতের মধ্যেও কেউ নাই, পুরা রাস্তা ফাঁকা। এটা দেখার পর সে একটু ভয় পেয়ে যায়, আরে বুড়া লোক গেল কই? এ তো আমার সাথেই আছিল একটু আগে। তখন উনি একটু ভয় পাওয়া যায় আর কি, এমনকি আস্তে আস্তে তার মনের মধ্যে একটু ভয় শুরু হয়। সেই আল্লাহ, এটা কি হইলো? আমি একা একা এই রাস্তায় কেমনে যাব? এই কথা চিন্তা করে সে আস্তে আস্তে আগাইতে থাকে আর চিন্তা করতে থাকে যে আশ্চর্য, দিব্যি একটা লোক আমার সাথে থাকে, আমার সাথে আসতেছে, এই লোক গেল কই? নিমিষের মধ্যে হাওয়া হয়ে গেল, এটা কোনো কথা? নাকি তার কোনো বিপদ আপদ হইল? আমি তো আগে আগে হাইটে হাইটে আইসে বললাম কথা বলতে বলতে। এই কথাগুলো চিন্তা করতে করতে উনি আগাইতেছে। সামনেই দেখে 3-4 জন লোক একটা মৃতদেহ কাঁধে নিয়ে যাইতেছে। ঠিক তখনই নিতাইদার মনে একটু সাহসের জন্ম নেয়, যাক, এই যে কয়েকজন লোক পাইছি, এখন একটু মনটার মধ্যে একটু হইল আমার যে এখন যাইতে পারবো কিছুটা। এই কথা বলে তাড়াতাড়ি করে সে আবার তাড়াতাড়ি করে ওই লোকগুলা সামনে পর্যন্ত যায় বলে যে আপনারা কই যাইতেছেন? তো ওই লোকগুলা বলতেছে যে দাদা, আমাদের এই যে একটা মৃতদেহ আছে, এই যে ওনারে সৎকার করবো, তো শ্মশানে নিয়ে যাইতেছি। শ্মশানের কথা শুনে ওনার একটু ভয় পেয়ে যায়, আরে এরকম একটা জায়গার মধ্যে আবার শ্মশান, আবার একটা মরা দেহ নিয়ে যাইতেছে এরা, মাত্র 3-4 জন, এত রাত্রে। ভয় পায়, আবার চিন্তা করে যে না থাক, যাক, হইতেই পারে একটা মানুষ মারা গেছে, শ্মশানে নিয়ে যাইতেছে। তো তখন ওই লোকগুলো আবার তার প্রশ্ন করে যে দাদা, আপনি এত রাত্রে কই থেকে আইলেন, কই যাবেন? তো নিতাইদা বলতেছে যে দাদা, আমি তো আসলে কৃষ্ণচরণপুর যামু, কিন্তু আসলে কোনো মানুষ পাইতেছি না যে আমার সাথে যদি যায় আর কি, বা কৃষ্ণচরণপুরের দিকে যাব, ওরকম পাইতেছি না, আমি একটু কৃষ্ণচরণপুরে যাবো আর কি। এই কথা শোনার পর ওই যে লোকগুলা, এদের থেকে একজন বলে ওঠে, আরে দাদা, আমরা তো কৃষ্ণচরণপুর যাবো, যাক ভালোই হইলো। এক কাজ করি, আমরা এই সামনে কিছু দূরের সামনে একটা শ্মশান আছে, তো ওই শ্মশানে লাশটা আমরা পৌঁছায় দিই, আমরা এসে পড়বো, আপনি আমাদের সাথে চলেন। ওই লাশটা দিয়ে তারপরে আমরা সবাই একসাথে ওইদিকে কৃষ্ণচরণপুরের দিকে রওনা দিব। তো ওই সময়টাতে নিতাইদার মনে সাহস আসলো যে যাক, কৃষ্ণচরণপুর পর্যন্ত যাইতে পারবো, কয়েকজন লোক আছে যেহেতু আমার সাথে। এরকম একটা বৃষ্টি ঘুটঘুটা অন্ধকার রাত, একা যাইতে হইতো, কয়েকজন পাইলাম, ভালো হয়েছে। তো নিতাইদা তাদের সাথে আপনার ওই মৃতদেহটা নিয়ে ওই পর্যন্ত যায়, শ্মশান পর্যন্ত। কিন্তু এখানে নিতাইদার মনে একটু ভয়ও কাজ করে, এত রাত্রে অচেনা একটা জায়গায় শ্মশানে যাইতেছি,
কয়েকজন লোকের সাথে আবার একটা মরা দেহ আছে সাথে। স্বাভাবিক একটা মানুষের মনে ভয়টা কাজ করতেই পারে, এরকম একটু একটু ভয় কাজ করছে তার মনে। তারপর যেটা হয়, তারা শ্মশানে যায় পৌঁছায়। পৌঁছানোর পর শ্মশানে ঢোকার আগে আপনি শ্মশান ঘাটের সামনেই একটা বিরাট বড় বট গাছ আছে। ওই 4 জন লোক ওই বট গাছের নিচে তাদের কাছ থেকে ওই মৃতদেহটা নামায় রাখলো। রাখার পর নিতাইদারে বলতেছে যে দাদা আপনি একটু লাশটার কাছে দাঁড়ান, আমরা শ্মশানের ভিতরে ওই বইলে আসি যে আমরা লাশটা নিয়ে আসছি, ওরা তো সৎকার করবো, আমরা তো চামুঙ্গা, তো ওনাদেরকে বইলে দিয়ে আসি, তারপরে আমরা চলে যাবো একসাথে। নিতাইদা ভাবে যে ঠিক আছে দাদারা, তাহলে আপনারা যান, আমি আসি এনে দাঁড়ায়। কিন্তু নিতাইদার মনে তখন একটু ভয় ভয় কাজ করতেছে যে একটা মৃত দেহ নিয়ে এরকম একটা জায়গার মধ্যে শ্মশান ঘাটের সামনে একা আমি দাঁড়ায় থাকি। এটা মনে করেন যে ভাই স্বাভাবিক একটা মানুষের মনে ভয় কাজ করে, তো ওরকম একটু ভয় কাজ করতেছে ওনার মধ্যে। তো এই যে 4টা লোক যে ভিতরে ঢুকে পড়লো শ্মশান ঘাটের, যে মরা লাশটা রাখছে আর কি, ওই যে মৃতদেহটা যে বট গাছের নিচে, ওই থেকে আরো ধরেন 7 থেকে 8 মানে পা বা 8 হাত দূরে আর কি। 8 হাত বলতে 8 পাই, মানে 7-8 কদম আগাইলে তারপরে ইয়ের ভিতরে যাইতে হয়, ওই শ্মশান ঘাটের ভিতরে। তো ওনারা তড়ি ঘুরি করি শ্মশান ঘাটের ভিতরে ঢুকে পড়ছে খুব তাড়াহুড়া করে। নিতাইদার মতো ওখানে সাইডে লাশটা মরার দেহটা রাখা, উনি তার মতো করে ওখানে দাঁড়ায় আছে, অপেক্ষা করতেছে ওনারা আসার। এর মধ্যে প্রচন্ড বাতাস চালাইছে। এই বাতাসটা যখন চালাইছে, বিদ্যুৎ চমকায় উঠছে। সেই আলোতে নিতাইদা চোখ দুটা লাশের দিকে পড়ছে, ওই মৃতদেহটার দিকে পড়াতে শিশির ভাই যা উনি দেখলো, উনি বুঝতে পারতেছে না যে উনি মনকে কি দিয়ে সান্ত্বনা দেব, যে দেখি ওনার চোখের দেখা ভুল নাকি আদতে বাস্তব সত্য তার সামনে ঘটতেছে। উনি দেখে লাশটা নড়ে চড়ে উঠছে। এটা দেখার পর উনি মোটামুটি ভয় পেয়ে যায়। চুরি বাবা, এটা কি দেখতেছি, লাশ আবার নড়ে কিভাবে? তো এটা দেখার পর উনি তড়ি ঘুরি ঘুরি একটু পিছায় যায়। চুরি বাবা, এটা কি দেখতেছি, এটা কি সত্য নাকি আদতে আমার কল্পনা, নাকি আমি ভয় পাইতেছি দেখে এটা আমার কল্পনা স্বরূপ দেখতেছি আমি, নাকি সত্য? বিশ্বাস করবেন না ভাই, পরক্ষণেই এই লাশ আবারও নড়ে চড়ে উঠছে, এবং এবার শুধু নড়ে চড়েই উঠে নাই, এই লাশ তাকে উদ্দেশ্য করে, নিতাইদাকে উদ্দেশ্য করে বলতেছে যে আমার এখান থেকে খুলে দে, আমার বাঁধন খুলে দে, আমার খুব কষ্ট হইতেছে, এই শুনতেছস না, আমার বাঁধনটা খুল, আমি থাকতে পারতেছি না, কষ্ট হইতেছে আমার। এই কথা শোনার পরে নিতাইদার অবস্থা, নিতাইদা ওই মুহূর্তে বৃষ্টির মধ্যে সে ঘাইমে একদম সেরা বেরা একটা অবস্থা, এরকম একটা অবস্থা, মানে ঘাইমে টাইমে অস্থির, এবং সে চিন্তা করে পাইতেছে না সে কি করবো, সে কি দৌড় দিব এন থেকে, নাকি শ্মশান ঘাটের ভিতরে যায় ওই লোকগুলারে ডাক দিব। এদিক দিয়ে ওই লোকগুলা আসতেছে না, এই যে ঢুকছে আর আসতেছে না। এদিক দিয়ে এই লাশটা আরো তীব্র ভয়ানক কণ্ঠে বলতেছে, ধরে যে বলতেছে আমারে খুলে দেওয়ার জন্য, তুই কি শুনতাছস না, খোল আমারে, খোল তাড়াতাড়ি। এই ঘটনাগুলা যখন ঘটতেছে, নিতাইদা কোনো দিক চিন্তা না করে ওই শ্মশান ঘাটের দিকে দৌড় দিয়ে শ্মশান ঘাটের ভিতরে গেছে। ভিতরে যাওয়ার পর যেটা দেখলো, যেই 3-4 জন লোক কিছুক্ষণ আগে ভিতরে ঢুকছে, এই 3-4 জন লোকের কোনো অস্তিত্বই নাই এখানে ভিতরে।
এবং কি পুরা শ্মশান ঘাট নিশ্চুপ নীরব, একটা মানুষ কিচ্ছু নাই, হয়নি কেউ নাই। নিতাইদা আরো ভয় পেয়ে যায়, তাহলে আমার সাথে যে আরো 4 জন লোক আসলো, এরা কই, এরা কোথায় গেল, কি ঘটনা ঘটতেছে আমার সাথে এগুলা। এই চিন্তাগুলা করার পর সে আবার দৌড় দিয়ে বাইরে আসে। এবার বাইরে আসার পর যেটা দেখে, লাশটা মুখ থেকে ওই বাতাসে কাপড়টা ভাই সরে গেছে, আর সেই সাথে বিদ্যুৎ চমকায় উঠছে। ওই বিদ্যুৎ চমকানোর আলোটা যায় পড়ছে লাশটার মুখের উপরে। সে দেখে যে ওই যে রাস্তার মধ্যে যে বৃদ্ধ লোকটা তার সাথে কিছুক্ষণ হাইটে আসছিল, সেই বৃদ্ধ লোকটাই এই লাশটা, এই মৃতদেহটা তারই। আর এবং এখন আর সে ওই লাশ ওইভাবে শুয়ে নাই, সে অলরেডি উঠে দাঁড়ায় পড়ছে, তার চোখ দুইটা আগুনের মতো জ্বলতেছে। সে তার দিকে তাকায় তার দাঁতগুলা বের করে দিয়ে একটা বিকট শব্দে হাসতেছে। এটা দেখার পর নিতাইদা একটা দৌড় দিচ্ছে ভাই। দৌড় দেওয়ার পর সে দৌড়াইতে 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 একটা জায়গায় যায় দাঁড়াইছে। দাঁড়ায় সে হাঁপাইতেছে, হাঁপায়ে তার মাথাটা নিচের দিকে করে হাঁপাইতেছে। হাঁপায় যখন এইভাবে মাথাটা উঁচু করছে, সামনের দিকে তাকাইছে, সে দেখে যে ওই লাশটা, ওই বৃদ্ধ লোকটা তার সামনে দাঁড়ানো, এবং কি তাকে বলতেছে, আমার এরাইকে কই যাস, আমি এরা এত বয়স্ক মানুষ, এইরকম একটা শ্মশান ঘাটের সামনে আমারে ফালাইতে একলা যাবার চাষকা, আমি একলা থাকবার পাবো এনেও, আমারে নিয়ে যা তোর সঙ্গে। এই কথা শোনার পর ভাই নিতাইদা আবারও দৌড় দিছে। দৌড় দিয়ে আবারও দৌড়াইতে দৌড়াইতে সে আবারও যেখানে যা দাঁড়াইছে, সে দেহে আবারও সেই বট গাছ, ওই নিচেই সে, মানে সে যে এত দৌড় পারতেছে ভাই, কিন্তু অবশেষে যায় দেখে সে ওই জায়গাটার মধ্যেই দাঁড়ানো, ওই জায়গাটার মধ্যেই আছে যেখানে সে ওই লাশটা সহ দাঁড়ানো ছিল। এবারও লাশটা তাকে বলতেছে, আমার কাছ থেকে পলাবার চাইতাছস, পলাবার পাবি না, আমি একলাই তো থাকবার পাবো না, তুই আমারে তোর সঙ্গে নে। এটা দেখা শোনার পর সে আবারও যখন দৌড় দেয় ভাই, দৌড় দিয়ে যে জায়গাটা যায় দাঁড়ায়, যায় দাঁড়ানোর পর সে চায় দেখে পাশে একটা ছোট্ট একটা দিঘির মতো, কত বড় না, ছোটই, আবার একবার ছোটও না, মাঝারি, খালি চারিদিকে খালি পানি থই থই করতেছে, ছোট্ট একটা দিঘির। কিন্তু অবাক করার বিষয় হলো ভাই, দিঘিটা হয়ে থাকলেও সে যে দিঘির সামনে দাঁড়ানো, ওই বট গাছটা রোহেনি, ওই একই জায়গায় সে দাঁড়ানো। সে তখন ওই বৃদ্ধ লোকটা আবারও তার সামনে এসে দাঁড়ায় বলতেছে যে, আমি কি এনে একলা থাকতে পারি রে, আমার একটা সঙ্গীর দরকার, আর তুই হবি আমার সেই সঙ্গী। তখন নিতাইদা আর কোনো কিছু চিন্তা ভাবনা না করে তার উদ্দেশ্যে আকতি মিনতি করে বলতেছে যে, দেখো আমারে মাফ করে দাও, আমারে তুমি ছেড়ে দাও, আমারে মাইরো না, তুমি মাইরো না, আমার তুমি ছেড়ে দাও, প্লিজ আমার তুমি ছেড়ে দাও, আমার বাঁচতে দাও। তখন ওই বৃদ্ধ লোকটা হাসতেছে বিকট শব্দে আর বলতেছে, তোরে ছেড়ে দেব, তোরে ছেড়ে দিলে তুই তো যাবি গে, আমি একলা কেমনে থাকমু, তুই আমার সঙ্গী হবি, আমি এখন তোরে মারমু, তুই মোর বিয়া হন, মইরে আমার সঙ্গী হবি আর আমার সাথে এনেই থাকবি। এই কথা বলে ওই নিতাইদারে একটা ধাক্কা দিয়ে ওই দিঘির মধ্যে ফালাই দেয়। ফালাই দেওয়ার পরে সে ওই দিঘির মধ্যে নিতাইদার সামনে নাইমে নিতাইদারে ধরতে যায়। এক পর্যায়ে সে নিতাইদারে তার এক হাত দিয়ে নিতাইদার গলার মধ্যে ধরে বসে ভাই।
ধৈর্য বসার পরে তার শক্তির সাথে নিতাইদা পারে উঠতে পারতেছে না। নিতাইদা শুধু গ্যাংরাইতেছে আর খুব চেষ্টা করতেছে তার কাছ থেকে ছুটার জন্য। বেশ কিছুক্ষণ এরকম মানে মানে ধস্তাধস্তি হয় ওই দিঘির মধ্যে, বেশ কিছুক্ষণ। এই ধস্তাধস্তি চলতে 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 এক পর্যায়ে যখন নিতাইদার প্রাণ যায় যায় অবস্থা, তার শরীরের সমস্ত শক্তি যখন প্রায় শেষ, মানে নিতাইদা মারা যায় যায় অবস্থা, এরকম তার দেহ থেকে প্রাণটা বেরিয়ে চলে যাইতেছে, এরকম অবস্থা হয়ে যাইতেছে, ঠিক ওই মুহূর্তেই দূর থেকে হজরের আজানের ধ্বনিটা ভাইসা আসে। যখনই এই আজানের ধ্বনিটা ভাইসা আসে, তখনই আস্তে করে ওই বৃদ্ধ লোকের হাতটা তার গলার থেকে ছাড়ায় নেয়। এমনকি ওই মুহূর্তে বৃদ্ধ লোকটা এমন একটা আচরণ করে, মানে তার শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, খুব যন্ত্রণা হইতেছে, এবং কি সে রাগান্বিত কণ্ঠে নিতাইদারে উদ্দেশ্য করে বলতেছে যে আজকে আজকে তুই বেঁচে গেলি, আজকে তুই বেঁচে গেলি, তোর মায়ের লাউ পাতা বিলাইছিল, আজকে তুই বেঁচে গেলি, তোর আজকে আমি মেরিয়ে ফেলাইতাম, তোর ভাগ্য খুব ভালো, তুই আজকে বেঁচে গেলি, তুই আজকে বেঁচে গেলি, তুই আজকে বেঁচে গেলি। এইভাবে বলতে বলতে সে আস্তে আস্তে হাওয়ায় মিলায় যায়, ভ্যানিশ হয়ে যায় ওই বুড়া লোকটা। তারপর নিতাইদা আপনার ওখানেই দিঘির উপর থেকে উঠে ওখানেই ভাই সেন্সলেস হয়ে পড়ে যায়। তো পরবর্তীতে গ্রামের লোকজন তারে ধরে নিয়ে একজনের মানে বাসায়, সে যখন জ্ঞান ফিরছে তখন দিয়ে সে একজনের বাসায় বিছনার উপর শুয়ে আছে। তো এই ছিল ভাই আমার ঘটনা। তো পরবর্তীতে নিতাইদার সাথে ওরকম আর কিছু ঘটে নাই। তো এই ছিল ভাই আমার ঘটনা। মানে কি বলবো অনেক ভাই, এত সুন্দর এত ভৌতিক একটা ঘটনা ছিল। মানে আপনি যখন ঘটনাটা বলছিলেন তখন আমার কাছে মনে হচ্ছিল যে সেই বৃদ্ধ লোকটা যখন আপনার ওই নিতাইদার সামনে এসে দাঁড়ালো, তখন আমার কাছে মনে হচ্ছিল, আমি ফিল করছিলাম যে সেই জায়গায় আমি দাঁড়িয়েছি, আমার চোখের সামনে এই ঘটনাগুলো ঘটছে। অনেক ভাই, আজকের এই এপিসোডটা প্রত্যেকবার আমরা এইভাবেই এপিসোড করে থাকি, কিন্তু আজকের এই এপিসোডটা আপনি অসাধারণ করে দিয়েছেন, একটা স্পেশাল এপিসোড করে দিয়েছেন। এপিসোড স্পেশাল এই জন্যই করেছেন বলবো যে আজকে আপনি যে ঘটনাটা, যে দুটো ঘটনা শেয়ার করেছেন, দুটো ঘটনাই খুবই দুর্দান্ত ছিল। মানে এই দুটো ঘটনাই স্পেশাল ঘটনা, এই স্পেশাল ঘটনা আমাদের এই আজকের এই মানে এপিসোডটি স্পেশাল করে তুলেছে। তো প্রিয় লিসেনার, আমাদের এখন বিদায়ের পালা। আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি, সুকান্ত মাইতির একটি স্পেশাল এপিসোড আমাদের আসছে। সুকান্ত মাইতির যে ঘটনাটা আমি আপনাদেরকে শোনাবো, স্পেশাল এই কারণে বললাম, সুকান্ত মাইতির যে ঘটনাটা খুবই দুর্দান্ত, খুবই ভৌতিক, গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে শিহরিত করে তুলবে এরকম একটি ঘটনা। তো সবাই ভালো থাকবেন, আপনারা দেশে এবং বিদেশে যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটি, আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার মতামত জানাবেন, কি ধরনের ঘটনা আপনাদের ভালো লাগে, সেই ধরনের ঘটনা নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত আল্লাহ হাফেজ।